আরেকবার দেখছেন আমাদের আজকের পোস্ট এডিট। এখন প্রশ্ন হচ্ছে যে পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, একটা নতুন মাস শুরু, তার অর্থনীতির ওপর কতটা প্রভাব পড়বে হঠাৎ করে এই পুরনো 500 এবং 1000 টাকার নোট বাতিল হয়ে যাওয়া। আমি সুমনবাবু আপনার কাছ থেকে গিয়েছিলাম দেবনারায়ণ বাবুর কাছে। দেবনারায়ণ বাবুর কাছে কৃষাণু যে প্রশ্ন তুলেছিল যে পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু অর্থের অভাব হচ্ছে না, কিন্তু সেখানে তাহলে অর্থটা আসছে কোথেকে? পরিষ্কার দেখুন, একটা জিনিস বুঝতে হবে, কোনো অর্থব্যবস্থা 85% কারেন্সি নিয়ে চলতে পারে না। পৃথিবীর কোনো দেশ নেই যেখানে 85% চলছে। আমি দুটো তথ্য দিচ্ছি। আমাদের দেশের বিকাশ হচ্ছে 7%। তাহলে আমার ইকোনমিতে কতখানি, যদি আমি ধরি মানি ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ অ্যান্ড নট এ স্টোর অফ ভ্যালিউ, যদি মানি টাকার জন্য যদি না থাকে, মিডিয়াম অফ এক্সচেঞ্জে কতখানি দেওয়া উচিত? 7%। আমরা প্রতি বছর মনমোহন সিংয়ের সময় থেকেও গ্রোথ যা তার থেকে বেশি টাকা ইনজেক্ট করছি। কেন করছি? কারণ সেটা লুপ্ত হয়ে যাচ্ছে ইনফর্মাল সেক্টরে। যারা ব্যাংকিংয়ে যায় না, যারা এই টাকাটা লেনদেন করে থাকে, তাতে আমাদের টাইটানিকের মতো ভরাডিবি হচ্ছে। এত কারেন্সি এসে গেছে, এতে শুধু বিদেশের টাকা ঢুকছে না, এখানে লেনদেন, ট্যাক্স, ফিসক্যাল ডেফিসিট সব ডুবতে চলেছে। এই অবস্থায় আপনার কার্থিসিস করতেই হবে, টাকা উইথড্র করতেই হবে। যে বলছে এত টাকা চলে গেলে কত টাকা, আমরা হিসেব দেখছিলাম কত ছাপাবে, কত টাকা ফেরত দেবো। আপনি ধরলেন কি করে অত টাকা ফেরত আসবে? অত টাকাই যদি ফেরত আসবে, তাহলে আপনার ইনফ্লেশন কেন কন্ট্রোল হচ্ছিল না? কারণ ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছিল না কারণ আপনার কাছ থেকে যদি ইল গটেন মানি থাকে, আপনি যেটা আমি বলছিলাম, বাটার জুতো কিনলে আপনি টাকা দেন, ইলিশ মাছের জন্য কি টাকা দেন? আপনি দেন না তো। তো সেই টাকাটা যাচ্ছে কোথায়? তাদের পকেটে যাচ্ছে। তারা আবার যে কোনো জিনিসের সস্তা। এটা তো লজিক, এটা তো অবশ্যই অ্যাকসেপ্টেবল লজিক যে আমি একটা জুতো 4000 টাকা দিয়ে কিনলে তার উপরে অনেকগুলো ট্যাক্স দিতে হয়, কিন্তু 4000 টাকা দিয়ে লোকে ইলিশও কেনে এবং ইলিশ বিক্রেতা কোনো ট্যাক্স দেন না, কারণ তিনি কোনো ক্যাশ মেও দেন না। এটা মেনে নিতে হবে আমাদের। তাহলে ওই সেক্টরটা যদি আমি দেখি বড় সেক্টর, তারা ক্রমাগত। আপনার কি মনে হয় যে দেশে আজকে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়েও আমরা 60% মানুষকে অশিক্ষার অন্ধকারে রেখে দিয়েছি, ঠিক কথা বলছি, তাদের কথা মাথায় না রেখে এই পয়েন্টটা আমি বলছিলাম। মিসম্যানেজমেন্ট কিন্তু এই সরকার থেকে হয়নি, এটা না হয়তো ইমপ্লিমেন্টেশন একটা মিসম্যানেজমেন্ট আজ 70 বছর ধরে দেশে চলছে। যেন 345 লোক এখনো গরিবী সীমার তলায় আছে। ওটা কি ম্যানেজমেন্ট হয়েছিল? যেখানে আপনি গ্রোথ বলছেন, সেটাকে তো ম্যানেজ করার দায়িত্ব এই প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারেন না। সেটা তারা তো দেশের একটা জনসাধারণের বড় অংশ। আমার মনে হয় এই পদ্ধতিতেই একমাত্র ম্যানেজ হবে, যখন আপনি কারেন্সিটা উইথড্র করে পুরো ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে যাবেন, প্রত্যেকটা চিহ্নিত হবে, ট্যাক্স ঠিকমতো ধার্য হবে, তখন আজ বাদে কাল সেটা কিন্তু ঠিক হবে। সুবর্ণবাবু, আপনি একমত? 70 বছর ইজ আ লং টার্ম। উনি বললেন লং টার্ম উই আর অল ডেড। 70 বছরই তো মরিনি, ধুকছি। সুবর্ণবাবু, আসলে স্যার কিছু কথা বললে আমার কথা বলাটা মাঝে মাঝে ধৃষ্টতা হয়, তার কারণ উনি আমার যেহেতু মাস্টারমশাই, সেহেতু ছাত্র মাস্টারমশাইয়ের থেকে দ্বিমত পোষণ করবে বললে যেটা অসুবিধা হয়, কিন্তু আমার পোষণ করতে হবে না, কিন্তু একটা পর্বে গিয়ে সো আই এম কামিং টু দ্যাট পয়েন্ট। আগেই স্যারের থেকে আমি মার্জনা চেয়ে নিয়েছি, কারণ মাস্টারমশাই বলে। প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা বোধহয় অনেক কিছু জিনিস গুলিয়ে যাচ্ছে ব্যাপারগুলো। স্যার তো ঠিকই বলেছেন যে এটা তো এই সরকারের জন্য আজকে আমরা এই জায়গায় পড়ে নিই, কিন্তু আমার তো ক্রনিক একটা ডিজিজ ছিল, কিন্তু কোনো জায়গায় যদি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমি 70 বছরটাকে একটু সরিয়ে রাখি। প্রত্যেকটা প্রসেস এটা গ্র্যাজুয়ালি যেতে হয়, প্রত্যেকটা প্রসেস। আজকে যদি আমরা দেখি, ঠিকই তো 123 কোটি লোকের মধ্যে কতজন ট্যাক্স দেন? মাত্র 30 লক্ষ ট্যাক্স দেন। সেটা হচ্ছে 1% অফ দি এন্টায়ার অডিয়েন্স। তার মধ্যে ইনকাম ট্যাক্স 30 lakhs people, 3 million people pay tax, তার মানে 2 million people salaried। বাকিরা দিচ্ছে না, বাকিরা দিচ্ছে না, বাকিরা দিচ্ছে না। আচ্ছা, ইনকাম আমরা একটু আলোচনাগুলো করে নিই। না, আমি যে জায়গাটা আমি আসছি, অত তো সময় নেই সুবর্ণবাবু। দেখুন, আমি সুমনবাবুর বক্তব্য মানছি, কিন্তু কথা হচ্ছে যে 60% মানুষ অশিক্ষিত, যারা ব্যাংকিং সিস্টেমের মধ্যে আসেনি। অশিক্ষিত পার্থ এই শব্দটা কেন বলছেন? স্বাক্ষর তো নেই। শিক্ষা তো অনেক ওপরের ব্যাপার, সাক্ষরতার জায়গায় কথা বলার জায়গা। তারা কি নিজেরা গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ফরগেট আদার থিংস? তারা কি প্লাস্টিক মানি অপারেট করতে পারবে? কতজনের প্লাস্টিক মানি আছে? না, সুপর্ণদা আপনাকে
এই যে আপনি প্রান্তিক মানুষদের কথা বলছেন, এই প্রান্তিক মানুষদের যে জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছিল, তার পশ্চিম বাংলার যে অংশটা আছে তারা সব থেকে বেশি ভারতবর্ষে এই গত 15-16 দিনে সব থেকে বেশি ক্যাশ ডিপোজিট করেছে এই গরিব মানুষ। এটা তো ম্যাল প্র্যাকটিস হয়েছে, আমি আসছি, এটা তো ম্যাল প্র্যাকটিস যাদের থ্রু দিয়ে ম্যাল প্র্যাকটিস হচ্ছে তারা আজকে কালোবাজারিদের ঢাল বানিয়ে তারা আজকে এই সাধারণ মানুষকে ব্যবহার করা হয়েই থাকে। আমি একটু বলবো কি, আমি আসছি আপনার কাছে, সুবর্ণবাবুর বক্তব্যটা খুব সংক্ষেপে শুনে নিই। আমরা আমাদের অবস্থাটা বুঝুন, আমরা 2% মানুষ তারা কার্ড মানিতে ডিল করেন, সাক্ষরতা এই অবস্থা, সব জায়গায় ব্যাংকিং পরিষেবা পৌঁছতে পারেন। এমন সময় কি করলাম, আমার নিজের যে টাকাগুলো আছে সেইগুলো টাকাগুলো আমরা বললাম, আর ডিমনিটাইজেশনটা বলে তো শব্দটা ঠিক বলছি না, তার কারণ হচ্ছে টাকাটা আবার আসছে, তো ডিলিগালাইজডটাই যদি আমি বলি যে সেই টাকাগুলো আমি দিয়ে দিলাম, সেই টাকাগুলো আমার নয়। ঠিক আছে, তুমি পরিবর্তন করে আমাকে কি 100 টাকা সেরকম পর্যাপ্ত টাকাটা দেখতে পেরেছো যাতে গিয়ে আমি বাজারে করছি? আমি কি অপরাধী আমার কাছে 500 টাকা? কেন যদি আমি যে নারেগার ওয়েজ পাই বা যা কিছুই পাই, সেই টাকাটা যদি 5,000 টাকা আমি আনতে যাই, তার মধ্যে 9টা 500 টাকার নোট বেরোয় 100টা 5 টাকার, এবার 100 টাকার, তো আমি যখন বদল করতে যাচ্ছি আমার কতটা সময় লাগছে, সব জায়গায় পৌঁছচ্ছে না। আপনি তাহলে পর্যাপ্ত সেরকম প্রিপারেশন নেননি কেন? দ্য কোয়েশ্চেন ইজ দেয়ার। আপনি যদি প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে সেটাকে নিয়ে যেতে পারতেন, যেরকমভাবে আধার, আজকে আমি বলছি প্রাইম মিনিস্টার মোদি 3টে জিনিসের বিরোধ করেছেন, দিস ইজ অন রেকর্ড। কি উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন না, আধারের সম্বন্ধে ওনার ডিপ রিজার্ভেশন ছিল, এক। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা পণ্য পরিষেবা করের সম্বন্ধে ওনার রিজার্ভেশন ছিল। থার্ড হচ্ছে ব্ল্যাক মানির যে সিস্টেমের ব্যাপারে আগেও যখন চিদম্বরম সাহেবের করার ওনার রিজার্ভেশন ছিল। সুতরাং আমাদের দেশে যেটা প্রত্যেকটা রাজনীতিবিদদের বদল করে, আচ্ছা বলি কৃষ্ণ প্লিজ বলি, সুপর্ণদা এটা ঠিক, অপোজিশনে থাকলে কথাগুলো সব জায়গায় রাজ্য হোক কেন্দ্র হোক আলাদা হচ্ছে, আর পাওয়ারে থাকলে কথাগুলো এক হচ্ছে। সুতরাং লেট আস টেক পিপল থ্রু দ্য প্রসেস। আপনি কিছু না করে সব আপনারা বলছেন যে এত মানুষ, এত কোটি মানুষ ব্যাংকিং সেক্টরের বাইরে। আমি শুধু একটা তথ্য দিচ্ছি, 25 কোটি অ্যাপ্রক্সিমেট ফিগার, 25 কোটি মানুষ জনধন অ্যাকাউন্ট খুলেছে। 25 কোটি মানুষ কারা? তারা গরিব প্রান্তিক মানুষ। 25 কোটি যদি আমরা পরিবার পিছু ধরি, 4 জনের একটা পরিবার, তাহলে 25 কোটি অ্যাকাউন্ট, 4 জনের পিছনে 100 কোটি আপনি জনগণকে রিচ করছেন। তো আপনি কোনটাকে, কোন হিসেব দিচ্ছেন, কবেকার ডেটা দিচ্ছেন, কোন বামপন্থী জাগলারির ডেটাগুলোর ব্যবহার করে আক্রমণ করা হচ্ছে গভর্নমেন্টকে? এগুলো কিছুই না। আগে বিষয়টা হচ্ছে, আমি যেটা একদম পাতি বাংলাতে জিজ্ঞেস করেছিলাম, প্রথম দিন মুখ্যমন্ত্রীকে ধারে মিষ্টি কিনতে হচ্ছিল, এখন তার সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে তৃণমূল কংগ্রেসের এত বড় কর্মকাণ্ড চলছে। এর আর্থিক যোগানটা কোথা থেকে আসছে? ওনারা করছেন তো, তার মানে কোনো ক্যাশ ক্রাঞ্চ নেই। এই প্রশ্নে আমি দেবনারায়ণবাবুর কাছে যাব, কিন্তু কৃষ্ণ আপনি যেটা বললেন ব্যাপারটা অত সহজেই বা মনে করছেন কেন? শুধু আমার অ্যাকাউন্ট থাকাটাই তো শেষ কথা নয়, আমাকে অনলাইন ট্রানজাকশন শিখতে হবে। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার মানরেগার পুরো ডেটাগুলো রাজ্য সরকার থেকে চেয়েছিল, যাতে কেন্দ্র থেকে পুরো অ্যাকাউন্ট থেকে পুরো টাকাটা প্রত্যেক মানুষের যারা এই অ্যাকাউন্টে আছেন, মানরেগাতে যারা কাজ করবেন তাদের অ্যাকাউন্টে যাতে ডেবিট করা যেতে পারে। রাজ্য সরকার করতে দেয়নি, এর জন্য আপনাদের এখানেই আমরা ডিবেট করেছি। না মানে ওর রাজনৈতিক বক্তব্য আমি ঢুকবো না। আমি যে বেসিক জিনিসটাকে বলবো, ইনফর্মাল সেক্টরে, হ্যাঁ ধরুন ইনফর্মাল সেক্টরে যে লোকগুলো আছে তার %, অতি গরিব, অতি গরিবও আছে। এই যে লোকগুলো টাকা ঢুকাচ্ছে জনধনের, তারা %, 2%, 3%। আপনি আমি এই কথাটা বলো না, ব্যাংক না থাকার কত প্রান্তিক গরিব মানুষকে চিট ফান্ডের ফাঁদে সর্বশান্ত করা হয়েছে। এবং সিপিএম আমল থেকে একটা কথা বলে, না এই ব্যাংকিং সেক্টর না থাকার কাজে লাগিয়ে কত সরকার সর্বশান্ত। 2009-10 তথ্যে তার আগে কংগ্রেসে ছিলেন, কত ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন? রাজ্য সরকার কিংবা ক্ষমতাসীন দল কিভাবে চিট ফান্ডে লাভান্বিত করেছো না? তুমি করো, তাহলে এইভাবে তো হয় না। আমার বক্তব্যই তুমি গুলিয়ে দিচ্ছ কেন? আমার বক্তব্য হচ্ছে কি, 2009-10 11-12টাকে গন্ডগোল, 9-10-এ অ্যাভারেজ 30% বিপিএল মানুষ। এই 30% বিপিএল এর সবারই কালো টাকা, বিশাল বিশাল কালো টাকা আছে। এই 30%-এর সব এরা ইনফর্মাল সেক্টর। ইনফর্মালে কত লোকের খুব খারাপ আছে, ধরে নিলাম 5%।
সেই লোকগুলোর টাকা ওদের মধ্যে ঢোকাচ্ছে। 5% জন্য আগে 90% নষ্ট হবে। এছাড়া বাকি যে 5% কর্পোরেট না, বাকি যে 5% কর্পোরেট যাদের টাকা সুইস ব্যাংকে আছে, যাদের ইনকাম ডিসক্লোজার স্কিমে তাদের টাকা আনতে পারেনি, যাদের সুযোগগুলো এই নন পারফর্মিং অ্যাসেট 7 লক্ষ কোটি টাকার বেশি, একটা টাকাও সেখান থেকে আসেনি, সেই লোকগুলো কোথায়? সেই লোকগুলো তো ফর্মাল সেক্টরে, তাদের কথা ধরা হচ্ছে না। কারণ ইনফরমালি যা আছে ধরলাম 5% টাকা আছে, সেই টাকাটা চলে যাবে, কিন্তু বাকি যে 90% যারা বিজয় মালিয়ার 7,000 কোটি টাকার সম্পত্তি স্বীকার করুন, কেন্দ্র সরকার বাজেয়াপ্ত করেছে, সিজ করেছে। কেন তারা সাফার করবে? আমার যেরকম রিলায়েন্স 7,000 কোটি টাকার ফাইন করেছে। আমার যেরকম আমার খুব জানার কৌতূহল, আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় জায়গা ছিল একটা সময় জঙ্গলমহলের, এখন একেবারে গুরুত্বহীন হয়ে যায়নি। বহু উপজাতি মানুষ থাকেন। আমি বিভিন্ন নির্বাচনের সময় জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চল ঘুরেছি, খুব জানার আগ্রহ যে কতজন এই উপজাতি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট করা সম্ভব হয়েছে। তাদেরকে তো ব্যাংকিং সেক্টরের প্রতি আগ্রহী করাই খুব একটা সম্ভব হয়নি, চেষ্টাই হয়নি। পার্থদা, আপনি যখন গেছেন আপনি জানেন যে সেই অঞ্চলে কতটা ক্যাশ সার্কুলেশন হয়। সেই অঞ্চলে আজ অব্দি বাটার সিস্টেম চলে যাচ্ছে। তারা কেউ মুরগি দেয়, তার বদলে চাল নেয়, নুন দেয়, তার বদলে কিছু কাপড় সেলাই করে দেয়। এটা আমাদের বাস্তব। ওনারা বলছেন ওরা 70 বছরে করেননি, এখন কেউ করছে, এটা ওনারা তাদের ব্যবসা। আপনি একেবারে ট্রাইবালে চলে গেলেন। সেটা তো অন্য কথা। আমি দেখেছি তোমার এইটা নেই। কলকাতায় হকারদের কথা বলছি, দোকানদাররা যারা পেছনে বসে আছে তাদের ট্যাক্স দিতে হচ্ছে, তাদের বিজলির বিল দিতে হচ্ছে, তাদের লাইসেন্স নিতে হচ্ছে। যারা হকার বসে আছে তারা কি ট্যাক্স দেয়? এটার প্রশ্নের উত্তর দিন। সেটাই ইনফর্মাল সেক্টর। আর তাতে যে টাকাটা ফেলা হচ্ছে তাতে দেশ ডুবছে। যে রেটে ইনফর্মাল সেক্টরে 45% থাকে, যারা ব্যাংকে বিশ্বাস করে না, 30% কে বাদ দিন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার বক্তব্যের সঙ্গে আমি বিরোধিতা করছি না, কারণ আমি কলকাতা শহরের উপকণ্ঠে বড় বাজারে সোনার দোকান চালান, বিপাকে পড়েছেন শুনেছি। কারণ আমি অবাক হয়ে গেছি, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, ব্যাংক অ্যাকাউন্টে নির্ভরই করেন। ঠিক দরকার নেই সত্যি, কিন্তু আমরা ছোট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর এ নিয়ে আবার কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর।